ওয়েলকাম ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন। আমি শুরুতে মঞ্জুর একটা ধাক্কা খাওয়ার পেছনে কারণটা হচ্ছে আজকে আমরা স্পোর্টস লাইভের পুরো টিম একটা ব্যতিব্যস্ত দিন পালন করেছি। আর সেটার কারণটা হচ্ছে যে বঙ্গবন্ধু টি-20 কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেরা একাদশ নিয়ে আমাদের আজকে পুরো স্পোর্টস টিম কাজ করছিল। এক্স্যাক্টলি, আমাদের স্পোর্টস এডিটর রানা হাসান ভাই, আমাদের বড় ভাই, আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মনজুর মোর্শেদ, যারা ম্যাচ কভার করেছেন, তাহমিদ অমিত ছিলেন, হাসিনুর রহমান ছিলেন, সালাউদ্দিন সুমন, অলোক হাসান, আমরা প্রত্যেকে মিলে নির্বাচন করেছি এই বঙ্গবন্ধু টি-20তে কারা কারা থাকতে পারেন সেরা একাদশে। আপনারা একটু মিলিয়ে নিন আপনাদের সঙ্গে মিলছে কিনা আমাদের স্পোর্টস লাইভের সেরা একাদশ। প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20 কাপের সফল আয়োজনে চমক দেখিয়েছে বিসিবি। ব্যাটে বলে উজ্জ্বল অনেক ক্রিকেটারই কেড়েছেন নজর, তবে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব, আশরাফুলরা। কিন্তু সবাইকে ছাড়িয়ে সেরাদের তালিকায় যারা আছেন তারা টুর্নামেন্ট জুড়ে ছিলেন ধারাবাহিক। আসন্ন উইন্ডিজ সিরিজের টি-20 ম্যাচ না থাকলেও আমরা চেষ্টা করেছি বঙ্গবন্ধু টি-20 কাপের সেরা পারফরমারদের নিয়ে একাদশ তৈরি, যেখানে প্রাধান্য পেয়েছে পজিশন অনুযায়ী ক্রিকেটারদের পারফরমেন্স। ব্যাট হাতে টুর্নামেন্টে যারা উজ্জ্বল ছিলেন তাদের বেশিরভাগই ওপেনার, তবে নিজেদের যুগলবন্দি আর বোঝাপড়ায় সেরা লিটন সৌম্যের জুটি। 10 ইনিংসে 44.8 গড়ে এ দুজনের ব্যাট থেকে এসেছে 448 রান। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও ম্যাচে ইম্প্যাক্ট কম থাকায় এই একাদশে রাখা গেল না তামিম ইকবালকে। 3 নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন পারভেজ ইমন। তবে এই পজিশনে ব্যাট না করলেও ধারাবাহিকতা আর পুরনো অভিজ্ঞতায় এই দলে 3 নম্বরে রাখা হয়েছে নাজমুল শান্তকে। রাজশাহীর এই ওপেনার 8 ম্যাচে করেছেন 37 গড়ে 301 রান। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক 4 নম্বরের আস্থা বেগজিমকো ঢাকার মুশফিকুর রহিম, আর 5 নম্বরে রাখা হয়েছে একই দলের ইয়াসির আলী রাব্বিকে। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতার সাথে ইম্প্যাক্ট ক্রিকেট খেলেছেন এ দুজন। টুর্নামেন্টের ট্রফি জয়ী অধিনায়ক জেমকন খুলনার মাহমুদুল্লাহ রিয়াদ। ফাইনালে ক্যাপ্টেন্স নক ছিল এই সাইলেন্ট গার্ডিয়ানের। 7 নম্বরে ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন। 9 ম্যাচে 250-তে 188 রান, স্ট্রাইক রেট ঈর্ষণীয় 146-এর উপরে। টুর্নামেন্টে বল হাতে সফল না হলেও প্রয়োজনে অধিনায়কের অপশন হতে পারেন তিনি। 8 নম্বরে বোলিং অলরাউন্ডার শুভাগত হোম। আসরে 6 ইনিংসে নিয়েছেন 10 উইকেট। এখানে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নাহিদুল ইসলাম ও রবিউল ইসলাম রবি। কোনো সন্দেহ ছাড়া পেস আক্রমণের নেতৃত্ব দিবেন মোস্তাফিজুর রহমান, তবে পুরনো বলে মূলত স্লগ ওভারগুলো সামলাবেন তিনি। নতুন বলে রুবেল হোসেন শরীফুলরা তো পরীক্ষিত। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। আমি জানি আসলে এই স্কোয়াডটা নিয়ে, অর্থাৎ স্পোর্টস লাইভ যে স্কোয়াডটা তৈরি করেছে সেই স্কোয়াড নিয়ে অনেকের মনে অনেক নানা প্রশ্ন থাকতে পারে, অনেকের অনেক জল্পনা কল্পনা থাকতে পারে, অনেকে আবার হয়তোবা আমি কয়েকটা পজিশনে আমার কাছে মনে হয় যে একটু কন্ট্রোভার্সিয়াল, সেটা শুভাগত হোম নাকি নাহিদুল, লিটন দাস সৌম্য সরকার নাকি লিটন দাস নাজমুল শান্ত, এরকম বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেটা নিয়ে মনে হয় আমাদের কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব নিয়ে সাথে কথা বললেই মনে হয় ভালো হবে। আমরা আজকে আমাদের গেস্টের সাথে কথা বলতে চাই। আমাদের গেস্ট আজকে হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট উপদেষ্টা, বিকেএসপি। স্যার আসসালামু আলাইকুম, উই আর ভেরি মাচ অনার্ড গেটিং ইউ হিয়ার। প্রথমত জানতে চাইবো আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে ফর হ্যাভিং মি উইথ ইউ ইন ইয়োর শো। দারুণ একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, দারুণ একটা টি-20 আমরা উপভোগ করেছি এবং আসলেই রাইটলি হ্যাভ সেড যে দলটা যে কি হবে যদি আমরা এখান থেকে একটা দল নির্বাচন করি, খুব কঠিন একটা দল হবে। আমি আছি, মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার একটু জানতে চাইবো, আপনাকে আমি শুরুতেই আসলে পাঠিয়ে দিয়েছিলাম ভায়া SMS যে আমাদের স্কোয়াডটা কেমন হয়েছে স্পোর্টস লাইভের। আপনার এই জায়গায় কোনো আপত্তি আছে কিনা, আপনি কোনো ইনপুট দিতে চান কিনা কোনো স্পেশালাইজ পজিশনে? না, দলটা ডেফিনেটলি এই পার্টিকুলারলি এই টুর্নামেন্টের পারফরমেন্সের ভিত্তি করে করা হয়েছে। আমার মনে হয় মানে খুব বেশি দ্বিমত করার সুযোগ নেই, তবে এর পাশাপাশি 2-1 জনের নাম হয়তো আসতে পারে। আমার ব্যক্তিগত মনে হচ্ছে যেমন সৌম্য সরকারের জায়গায় আমি হয়তো নাইমকে চিন্তা করতে পারতাম। এটা বিশেষ করে দুটো কারণে। সৌম্য সরকারের নাইমের চাইতে কিছু রান বেশি করেছে, অল্প কিছু রান বেশি করেছে, আবার নাইমের স্ট্রাইক রেট সৌম্য সরকারের চাইতে একটুই বেশি। সো ওদিক থেকে একটু পার্থক্য নেই দুজনের মধ্যে, কিন্তু সৌম্য সরকারের তুলনায় নাইমকে আমার বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। এই জন্য আমি একটু নাইমকে এগিয়ে রাখবো। আমরা জানি সৌম্য সরকার কতটা ভালো খেলোয়াড়, তবে আমি সেটা শুধু এই টুর্নামেন্টের উপর ভিত্তি করে বলছি। অ্যাকচুয়ালি এটা একটা জায়গা আছে। এরপরে নাজমুলের কথা বলেছে, মুশফিক ফাইন, ইয়াসির রাব্বি দুর্দান্ত খেলেছে।
তবে ইয়াসির রাব্বির পাশাপাশি আরো দুজন খেলোয়াড়ের নাম আমি বলতে চাই। একটা হচ্ছে আরিফ, আরেকটা হচ্ছে আকবর। এরা তিনজনই খুব ভালো খেলেছে। তবে ইয়াসির রাব্বি তার সুযোগটা সবচাইতে ভালো সদ্ব্যবহার করেছে এবং খুব চাপের মধ্যে ওকে খেলতে হয়েছে এবং বেশ কটা ম্যাচে তার দলের জয়ের ব্যাপারে তার দারুণ অবদান ছিল। সো দ্যাট ইজ অলসো আ রাইট সিলেকশন। এরপরে রিয়াদ আছে, আফিফ আছে, ফ্যান্টাস্টিক খেলেছে আফিফ। সমাগত হোমের কথা বলছিলেন আপনারা। আমার মনে হয় সমাগত হোমের জায়গায় সমাগত হোমের ব্যাটিংটাকে হয়তো সবার খুব চোখে পড়বে। কিন্তু আমার মনে হয় টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে ২০ ওভারের সলিড বোলিংটা রাখা দরকার এবং বোলাররা এমন হবে তারা যেন যেকোনো সময় বোলিং করতে পারে। শুধু ওই পয়েন্টে আমি রবি কিংবা নাহিদের কথা বলতে চাই অ্যাহেড অফ সৌগত হোম। সেটা রবি হতে পারে অথবা নাহিদ হতে পারে। এর বাইরে রুবেল, মুস্তাফিজ, শরীফুল ফাইন গুড সিলেকশন। শরীফুলের পাশাপাশি শহীদুল এবং হাসান এই দুজনের নাম বলতে হবে। এর পাশাপাশি আরো দু একজন আমাদের আগের বলাররা ভালো করেছে, বাট নতুনদের মধ্যে শহীদুল এবং হাসান দুজনই খুব ভালো বল করেছে। তবে শরীফুল বোধহয় কিছুটা হলেও এগিয়ে থাকবে। ইটস এ ভেরি গুড সিলেকশন, নো ডাউট। তবে আমি যে দু একটা কথা বললাম সেটা হয়তো একটু চিন্তা করার কি থাকে। স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম সাকিব আল হাসান, এই পুরো টুর্নামেন্টে একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি, স্পেশালাইজড স্পিনারদের বড়ই অভাব, যেটা একটা সময় আসলে আমাদের বাংলাদেশকে বলা হতো যে স্পিনারদের খনি। সেখানে আমরা যদি এই টুর্নামেন্টে পার্টিকুলারলি বিবেচনা করি, সেক্ষেত্রে শুভাগত হোম নট অ্যান স্পেশালাইজড বোলার, রবিউল ইসলাম রবি সেও ব্যাটসম্যান, এই টুর্নামেন্টে এসে বোলার বনে গেছে। এই জায়গাটা কি স্যার মনে হচ্ছে যে একটা স্পেশালাইজড স্পিনারের ক্ষেত্রে ঘাটতি ছিল এই টুর্নামেন্টে? ইনফ্যাক্ট আমাদের দেশে এই মুহূর্তে স্পিনারদের ফর্মের জায়গাটা একটু আমাদের চিন্তার বিষয়। এমনকি নাহিদও কিন্তু ইজ এ জেনুইন ব্যাটসম্যান, জি। তার পাশাপাশি সে বোলিং করে। যেটা ব্যাপারটা যেটা হয় যে টি-টোয়েন্টির বোলিং ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। কনভেনশনাল বোলিং দিয়ে কিন্তু টি-টোয়েন্টিতে বোলিং করা যায় না। টি-টোয়েন্টি ইজ অল অ্যাবাউট ভ্যারিয়েশন, টি-টোয়েন্টি ইজ অল অ্যাবাউট ডিসিভিং দ্য ব্যাটসম্যান। এখানে অনেক টার্ন করা, অনেক ফ্লাইট দাও, এটা কিন্তু মুখ্য বিষয় না। ব্যাটসম্যানকে বিভিন্ন ভ্যারিয়েশন দিয়ে তাকে ব্যতিব্যস্ত রাখাটা কিন্তু বলারের মূল কাজ, মূল চ্যালেঞ্জ এখানে। এবং সেটা যেমন মিরাজের ক্ষেত্রে আমরা দেখিনি, মিরাজ কনভেনশনাল বোলিং করে গেছে, ভালো জায়গায় বল করেছে, বল টার্ন করিয়েছে, কিন্তু হি বিকেম ভেরি প্রেডিক্টেবল। এবং একটা কথা তাজিমের ব্যাপারে বলা যায়, বা আরো দু একজন নাজমুল genuine অপু ছিলেন। spinner কথা বলছে। তারা কনভেনশনাল যেভাবে বোলিং করতে অভ্যস্ত সেভাবে বোলিং করেছে এবং মার খেতে কিন্তু এই যে রবির কথা বলি বা নাহিদ, এরা কনভেনশনাল বোলার না। ওরা জানে টি-টোয়েন্টিতে কখন ফ্ল্যাট বল করতে হয়, কখন উপরে বল করতে হয়, কখন একটু জোরে বল করতে হয়, এবং ওইভাবেই কিন্তু তারা ব্যাটসম্যানদের ঠিকই রেখেছে। তো আমার মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ যে লম্বা ফর্মেটে কিংবা ওয়ান ডেতে যে ধরনের বোলিং আমরা দেখি, টি-টোয়েন্টির জন্য সেটা কিন্তু অ্যাপ্লিকেবল না। আমরা যে ওয়ার্ল্ড ওয়াইডেও স্পিন বোলিং দেখি, সেখানে দেখবো কিন্তু অন্য ধরনের একটা বোলিং দেখবো আমরা স্পিনের ক্ষেত্রে যখন টি-টোয়েন্টি খেলা হয়। ফাহিম স্যার, ছোট্ট করে জানতে চাইবো যে বিকেএসপিতে আপনারা হচ্ছে গিয়ে স্কিলের উপর হচ্ছে গিয়ে ক্রিকেটারদেরকে বিভিন্নভাবে ট্রেনিং করে থাকেন। কোথায় যাওয়া উচিত, কোথায় খেলা উচিত, এইসব ব্যাপার নিয়ে কীরকম গ্রুমিং করা হয় বা কতটুকু গ্রুমিং করা হয়? স্যার বাই দিস টাইম একটা ইনফরমেশন একটু আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করি স্যার, এই পয়েন্টটাতে আসছি। তা হচ্ছে খুব রিসেন্টলি অর্থাৎ আজকেই গ্রেফতার হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, এবং গ্রেফতার হওয়ার পর তাকে অবশ্য আবার জামিনে মুক্তিও দেওয়া হয়েছে। কোভিড-19 বিধি ভেঙে নাইট ক্লাবে যাওয়ায় পুলিশ পাকড়াও করেছিল তাকে। অবশ্য জামিনে মুক্তি পেয়ে গেছেন তিনি, যেমনটা বলছিলাম। করোনা ভাইরাস রোধে 22 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত রাতের বেলা কারফিউ জারি করে মহারাষ্ট্র সরকার। মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের নাইট ক্লাব থেকে মঙ্গলবার ভোরে রায়না সহ 34 জনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সেখানে দুজন বলিউড সেলিব্রিটিও ছিলেন এমনটা জানা গেছে। স্যার এই জায়গাটা থেকে আপনার কাছে একটু প্রশ্নটা করতে চাই যে এই যে করোনা বিধি ভাঙার কারণে রায়নাকে গ্রেফতার করা হয়েছিল, আমরা গতকাল থেকে দেখলাম ময়মনসিংহ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, যেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ন্যাশনাল ক্রিকেটার যেখানে খেলতে গেছেন, এমনটা আমরা শুনতে পেয়েছি। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক সৈকতকে বিসিবি থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই টুর্নামেন্ট খেলতে পারবেন না। স্যার পার্টিকুলারলি এই জায়গাটায় যে আপনারা বিকেএসপিতে স্টুডেন্টদেরকে শেখান নৈতিকতার জায়গাটা, সুশাসনের জায়গাটা, ইনফ্যাক্ট একটা বড় প্লেয়ার হওয়ার পর হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু না বলতে শেখার জায়গাটা, স্যার পার্টিকুলারলি এই বিষয়টা থেকে আপনার কাছে কি মনে হয়, ক্রিকেটারদের কাছ থেকে কি মেসেজ পাচ্ছে আমাদের সোসাইটি? অবশ্যই আমি এটা খুবই দুঃখজনক। এটা যদি এরকম যদি কিছু ঘটে থাকে সেটা সত্যি খুব দুঃখজনক। কারণ আমরা রিসেন্টলি যে টি-টোয়েন্টি লিগটা দেখলাম, এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বিশাল অঙ্ক খরচ করে কিন্তু এটা আয়োজন করেছে, এবং বড় খরচটার বড় কারণ ছিল তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করা। সেটা যখন বিসিবি করেছে, তারা প্রত্যেকটা প্লেয়ারকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে যারা এখানে ছিল, যারা জাতীয় দলের খেলোয়াড়। কিছুদিন পরে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলবো এবং তাদের
তাদের স্বাস্থ্য, তাদের সেফটি এনশিওর করাটা খুবই জরুরি। এটা আমি সবসময় একটু ভালোভাবে বুঝি। তবে এটার সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে খেলোয়াড়ের নিজের। আ আ তার নিজের নিরাপত্তা, তার পরিবারের সেফটি এবং তার পাশাপাশি জাতীয় দলের ব্যাপারে তার যে নৈতিক দায়িত্বের ব্যাপারটা চলে আসে, সেইটা। আমার মনে হয় এখানে এখানে এটা বলার অপেক্ষাই রাখে না। যারা এই কাজটা করেছে তারা খুব অন্যায় কাজ করেছে। শুধু নিজের উপরে অন্যায় করেনি, এটা দেশের উপরে অন্যায় করেছে। কারণ তাদের খুব বড় একটা দায়িত্ব সামনে আছে। সেই দায়িত্বের ব্যাপারে তারা যথেষ্ট অ্যালার্ট না, এটাই বোঝা যাচ্ছে। এটা খুব দুঃখজনক। কারণ যাদের এই ধরনের মনোভাব থাকবে তারা খুব বড় কিছু করতে পারবে, এটা আশা করাটা খুব কঠিন হয়ে যায় অনেক সময়। আমরা যেটা আশা করি যে আমাদের জাতীয় দলের এই খেলোয়াড়রা তারা আরো দায়িত্বশীল হবে। কারণ তাদের আমি একটা ছোট্ট করে একটু বলি। আমার মনে হয় আমি বারবার বলে এসেছি যে আমাদের খেলা আমরা যদি লম্বা ফরম্যাটের খেলা খেলতে পারতাম, আমাদের ক্রিকেটের জন্য সেটা মঙ্গলজনক হতো। কিন্তু লম্বা ফরম্যাট খেললে খেলোয়াড়রা হয়তো খুব বেশি টাকা পেত না। এইজন্য ওই জায়গাটা কিন্তু আমরা কম্প্রোমাইজ করেছি। এই ধরনের একটা ফরম্যাটে খেলা হয়েছে এবং খেলোয়াড়রা কিন্তু লাভবান হয়েছে। খেলোয়াড়ের ব্যাপারটা কিন্তু সবাই কিন্তু সবসময় ভাবে। ক্রিকেট বোর্ড ভাবে, আমরাও ভাবি। ওইটাকে জায়গায় যখন আমরা কম্প্রোমাইজ করেছি, সেক্ষেত্রে এই জায়গাটায় খেলোয়াড়দের কিছুটা ছাড় দেওয়া উচিত ছিল কিন্তু। তাদের বোঝা উচিত ছিল তাদের সেফটিটা প্রথমে, কারণ সামনে একটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে এবং তাদের এর বাইরেও তারা যে মেসেজের কথা আপনি বললেন, তারা কি মেসেজ দিচ্ছে সোসাইটিকে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ফাহিম স্যার, আপনাকে এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এর মধ্যে থ্যাংক ইউ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আমাদের সময় হচ্ছে একটা স্ট্র্যাটেজিক টাইম আউটে, আমরা চলে যাব স্ট্র্যাটেজিক টাইম আউটে। খেলার মাঠে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আসলে সিনেমা, নাটক সবকিছুকে হার মানায়। মানে পার্টিকুলারলি আজকে পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচটা দেখছিলাম এবং আমার কাছে যেটা মনে হলো, শেষ ওভারের এত নাটক, মানে পাকিস্তান জিতবে যখন, সেই এত নাটক করে জেতার আসলে কি আছে? এক্স্যাক্টলি, একইভাবে কিন্তু ভারতেও চলছে বিভিন্ন ধরনের নাটক। 36 রানে অল আউট হয়ে অস্ট্রেলিয়ায় লজ্জায় ডুবেছে ভারতীয় ব্যাটিং, আর ঘরের মাঠে নাকি লজ্জায় পড়তে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় বোর্ডের সভাপতি হিসাবে একের পর এক দাদাগিরি আর স্বার্থের সংঘাতে জড়িয়েছেন সৌরভ গাঙ্গুলী। এই অভিযোগে টালমাটাল সৌরভের গদি। বৃহস্পতিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা এজিএম এ তোপের মুখে পড়তে যাচ্ছেন প্রিন্স অফ ক্যালকাটা। लोग मुझे बाप नहीं दादा बोलते हैं। তিনি দাদা, কলকাতার দাদা, প্রিন্স অফ ক্যালকাটা। এমন সব পদবি কিন্তু একদিনে আসেনি। दादा ভঙ্গুর ভারতীয় টিমকে কাঁধে তুলেছিলেন, হারতে থাকা দলকে জিততে শিখিয়েছিলেন। কলকাতার ছেলেটা তাই প্রতাপ দেখিয়েছেন পুরো ভারতে। হার না জানা মানুষটা জার্সিটা তুলে রেখেও তাই তো থামেননি। বসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে। গেল বছর দায়িত্ব নেন ক্ষমতাধর বিসিসিআই এর সভাপতি হিসেবে। কিন্তু মাঠের প্রতাপ দেখানো গাঙ্গুলি এবার বাউন্সারের সামনে। অ্যাডিলেডে হ্যাজেলউড প্যাট কামিন্সে নাস্তানবুদ হয়েছে ভারতীয় ব্যাটিং। 36 রানে গুটিয়ে গেছে ভারতের দম্ভ। বৃহস্পতিবার বিসিসিআর বার্ষিক সভাতেও নাকি এমন বাউন্সার অপেক্ষা করছে গাঙ্গুলির জন্য। जरूर मिलेगा। खुद को चैंप समझते हो तो चैंप बन के दिखाओ। টাকার পেছনে ছুটেছেন গাঙ্গুলি, এমন সমালোচনার আগুনে পুড়ে খান প্রিন্স অফ ক্যালকাটা। বোর্ডের স্বার্থের বিরোধী বিভিন্ন বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। আইপিএল এর টাইটেল স্পন্সর ছিল ড্রিম 11, আর সৌরভ বিজ্ঞাপন করেছেন কিনা অন্য একটি অনলাইনের। তেমনি টিম জার্সি স্পন্সর বাইজুসও নাকি ক্ষিপ্ত। বোর্ড সভাপতি কি পারেন এভাবে আয় করতে? এই ইস্যুতে নাকি একাত্তা পরিচালকরা। 9 মাসের মেয়াদ শেষ হয়েছে সেই জুনেই। ভাগ্য ঝুলে আছে আদালতে। कम बैक मैं गया ही कहाँ था। কিন্তু থার্ড আম্পায়ারের সে কলের আগে কি ক্লিন বোর্ড হতে যাচ্ছেন দাদা? किस्मत তবে কি এবার ভাগ্যই খেলছে সৌরভকে নিয়ে? किस्मत हमसे क्या खेलेगी। हम तो खेल की किस्मत बदलते हैं। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস। আমার কিন্তু একটা কথা খুব মনে মনে বলতে ইচ্ছে করছিল, সেটা আমি আসলে প্রকাশ্যে বলে দিই। তাহমিদ আহমেদ, ইউ আর গ্রেট, উই লাভ ইউ। মানে সৌরভ গাঙ্গুলির যে ইস্যুটা, সেটা নিয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যম, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে তাদের কলকাতার কিংবা আজ তাক যত গণমাধ্যম আছে, সব জায়গায় আলোচনা চলছিল যে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে স্বার্থ, সেই স্বার্থের জায়গায় একটা
সংঘাত কিন্তু সৌরভ গাঙ্গুলির বেশ কিছু কার্যক্রমের জন্য হচ্ছে। ইনফ্যাক্ট এটা রেজাল্টটা আসলে যেমনটা তাহমিদ জানাচ্ছিলেন আমাদেরকে যে এজিএম এর সভার পরেই জানা যাবে। এক্স্যাক্টলি, মানে আমার কাছে মনে হয় এখন আমাদের দেশে ক্রিকেটেই চলে আসা উচিত, বেশি ঘাটাঘাটি ব্যাপার নিয়ে না করা উচিত। সো আমাকে বলো 100 বলের ব্যাপারে তোমার এখন কি চলছে মনের মধ্যে? 100 বল কাপটা চলছে এবং 100 বল কাপটা আসলে খুব শেষ তো হোক। গতকাল করোনা নিয়ে বললা, এখন 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 তো ওই দেখছো করোনা নিয়ে আরো ডাইনার ব্যাপারে না, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আরেকটু হয়তোবা অর্গানাইজাররা একটু অর্গানাইজড হতে পারতো। তবে ইনফ্যাক্ট ইতিমধ্যে কিন্তু একটা বিষয়, তা হচ্ছে অনেক ন্যাশনাল ক্রিকেটার খেলছে, উইন্ডিজ সিরিজ সামনে রয়েছে, সেটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে। উইন্ডিজের সঙ্গে কিন্তু টেস্ট রয়েছে। আমাদের সবচেয়ে বড় কনসার্নের জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের টেস্ট ক্যাপ্টেন যিনি মুমিনুল হক সৌরভ, তার কিন্তু একটা অপারেশন হয়েছিল। এক্স্যাক্টলি, উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খুলতে চায় বাংলাদেশ। উইন্ডিজের অফ ফর্ম আর ঘরের মাঠে গেল 4 বছরে বাংলাদেশের দুর্দান্ত ফর্ম, ভালো ফলের স্বপ্ন দেখাচ্ছে টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। 2019 সালটা খারাপ গেলেও সাকিবের প্রত্যাবর্তনে সিরিজের নতুন বছরে ভালো শুরু প্রত্যয় অধিনায়কের। আপনি দেখেন, আপনি যখন এরকম টেস্ট খেলবেন না, আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপ চিন্তা করে খেলতে পারবেন না। করোনার পরে এই প্রথম একটা ভালো সুযোগ হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার। তো আমরা যারা সুযোগ পাবে তাদের, আমার কাছে মনে হয় যে সবার ওইভাবে 100% এফোর্ট দিয়ে 100% ওই সুযোগটা কাজে লাগানো, ওইভাবে চিন্তা করলে হয়তো আপনি টেস্ট সিরিজটা ভালোভাবে শেষ করতে পারেন। একটা টিম যখন টেস্ট খেলে আসবে, এটা মানে সিরিজ হেরে আসবে, তো এটা অবশ্যই পরে যে সিরিজটা খেলবে যাচ্ছে তার জন্য একটা ভালো পজিটিভ সাইন আমার কাছে মনে হয়। মুমিনুল হক সৌরভ আসলে বলছিলেন তার প্রত্যাশার কথা, এবং এটা অবশ্যই একটা পজিটিভ সাইন যে মুমিনুল রিহ্যাবিলিটেশন শুরু করেছেন, এবং সবচেয়ে বড় বিষয় যে তাকে পাওয়াটা কিন্তু টেস্টের জন্য খুব জরুরি আমাদের। এক্স্যাক্টলি, আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কি করোনার মধ্যে এর পরবর্তী যে ক্রিকেটের কামব্যাকটা এত অসাধারণভাবে হচ্ছে, সব ঘরোয়া লিগ থেকে শুরু করে এত সুন্দর সুন্দর এই যে 100 বল এখন চলছে, এবং এই মুমিনুল তারপর হচ্ছে গিয়ে রিহ্যাবিলিটেশন করছেন। এক্স্যাক্টলি, ওনারা আর তাছাড়া হচ্ছে মুমিনুল তো কিছুদিন আগে আর সার্জারি করে ফুটবল আসলো। কিন্তু মাঠে ফিরেছে আজকে ফেডারেশন কাপের মধ্য দিয়ে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সারা বিশ্বের মতো চলছে করোনার দ্বিতীয় ঢেউ, এটা আমরা প্রত্যেকেই জানি। মহামারীর প্রথম ধাক্কার পর প্রথম শুরু হওয়া ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে বায়ো বাবলস নামে ছিল না কোনো নিয়মই, যদিও বাফুফে আগেই জানিয়েছিল কঠোরভাবে মানা হবে করোনার নিয়ম, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে। করোনার পর ঘরোয়া ফুটবলের প্রথম আসর, বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় সমর্থকদের উপস্থিতিও আছে, তবে খেলা দেখতে ঢুকছেন না কেউ তারা গ্যালারিতে। কেন? এবং তেমন তো কোনো দর্শক ঢোকে নাই, ওই সাপোর্টার কিছু ঢুকছে আর কি, আর কোনো টিকিট নাই, তো মনে হয় টিকিট নাই আর কি। প্রথম ভাবছিলাম যে বিএফএফ পারমিশন দেয় নাই, কিন্তু পরে জানলাম যে পারমিশন দিয়েছে কিছু টিকিট, তার জন্যই আসছি। এই টুর্নামেন্টের আগে আয়োজকরা জানিয়েছিল ফুটবলাররা নাকি থাকবেন বায়ে বাবলসের মাঝে, কিন্তু দেখা মিলল তার ঠিক উল্টো। প্রথম ম্যাচের এক দল রহমতগঞ্জ, পুরনো ঢাকা থেকে স্টেডিয়ামে এলেন তারা লেগুনাতে ঠাসাঠাসি করে, ভিড়ের মধ্যে নেমে হেঁটে চললেন মাঠের দিকে। তাতেই স্পষ্ট বায়ে বাবলসের মান। ফুটবলারদের সমর্থন জানাতে গ্যালারিতেও ছিলেন কেউ কেউ। দর্শক আসেন, সবাই খেলা দেখেন। আসলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরের রূপটা দেখছেন, ভিতরে যে কত সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং বন্ধুর সাথে আজ প্রথম আসছি, এর আগে অনেক ব্যবস্থা আসা হয় না, কিন্তু আজকে প্রথম আসছি, অনেক আনন্দময় আর কি। অলোক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। অলোক হাসানকে একটা অনেক বড় ধন্যবাদ জানাতে হয়, কারণ একটা খুব কোর পয়েন্ট কিন্তু অলোক তুলে এনেছেন। কারণটা হচ্ছে যে প্রফেশনালিজমের জায়গার কথাটা, ফেডারেশন কাপ শুরু হয়েছে, কিন্তু বায়ো বাবলসের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জায়গাটা কিন্তু কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, এবং অলোক হাসান সেটা জানাচ্ছিলেন। এক্স্যাক্টলি, চলে যাই আজকে কিছু ছোট করে জেনে নিব স্পোর্টস আপডেটসগুলো। শুরু হলো ফেডারেশন কাপ, যেটা আমরা এখনই কথা বলছিলাম। উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংস 3-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল কিংসের। প্রথমার্ধে 43 মিনিটে রাউলের গোলে লিড নিয়ে বিরতিতে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও জেকে বসে কিংস। রবিনহোর গোলে ব্যবধান বাড়ায় তারা, গোল শোধে মরিয়া রহমতগঞ্জ। একাধিক চেষ্টা করলেও সফল হয়নি। উল্টো 65 মিনিটে আলামাসের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। শেষ করার আগে বলতে চাই আজকে দুটো ম্যাচ রয়েছে, আর্সেনাল এবং ম্যান সিটি রাত 2টার সময়, এবং অন্যদিকে ইউভেন্টাস ফিওরেন্তিনা ইটালিয়ান লিগে রাত 2:15 সময়। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।